নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গল বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচ নিয়ে। বছরের প্রথম ম্যাচ ঘরের মাঠে ইস্ট বেঙ্গল খেলবে, সেই ম্যাচ নিয়ে কথা বলবো, লাইন আপ নিয়ে কথা বলবো, কি পরিকল্পনায় অস্কার যাচ্ছে সেই নিয়ে আলোচনা করার সাথে সাথে আজকে কোন কোন প্লেয়ারদের দিকে নজর রয়েছে আর একজন বাঙালি প্লেয়ারকে নিয়েও কিন্তু আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি কথা বলি আজকের ম্যাচ নিয়ে, সন্ধ্যা 7:30 থেকে ওয়াইবিকে স্টেডিয়ামে কিন্তু আজকে খেলা হবে এবং আজকের খেলার কিন্তু স্কোর লাইন প্রেডিকশন সকলে করো। বছরের প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গল খেলবে, স্কোর লাইন প্রেডিকশন করতে কিন্তু কেউ ভুলো না, সকলে স্কোর লাইন প্রেডিকশন করো। যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করা হবে। আর ম্যাচে সব থেকে ভয়ের কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে রেফারি। মুম্বাই যখন খেলবে, রেফারি যে মুম্বাইয়ের দিকে কিছুটা হলেও অ্যাডভান্টেজ দিয়ে খেলাবে সেটা স্বাভাবিক। তো রেফারির দিকে কিন্তু আমাদের নজর থাকবে যে আজকে কোন রেফারি খেলায়, সেই দিকে নজর থাকবে। ওভারঅল ইস্ট বেঙ্গলের কাছে যারা প্লেয়ার রয়েছে তাদের নিয়েই অস্কার পরিকল্পনা করবে, নো ডাউট একটা ভালো দল নামানোর চেষ্টা করবে। কিন্তু যেটা সমস্যার ব্যাপার, কিছু প্লেয়ারকে নিয়ে চিন্তার কারণ রয়েছে, কারণ তোমরা জানো এর পরের ম্যাচটাই ডার্বি সবসময় 50-50 হলেও ডার্বি ম্যাচে কিন্তু যথেষ্ট চাপে থাকতে হতে পারে ইস্ট বেঙ্গলকে, কারণ বেশ কিছু প্লেয়ারের কাট সমস্যা রয়েছে। যেরকম ভাবে ডিফেন্সে হিজাজি মাহের, তার কিন্তু 3টে ইয়েলো কার্ড। আজকে যদি কোনোভাবে হিজাজি মাহের আরো একটা ইয়েলো কার্ড দেখে ফেলে, ভাই পরের ডার্বি ম্যাচ মানে পরের দিনের ম্যাচটা কিন্তু মিস করবে। তার সাথে আক্রমণ ভাগে ক্লেটন সিলভা, তারও কিন্তু 3টে ইয়েলো কার্ড রয়েছে, আর যদি একটা ইয়েলো কার্ড দেখে পরের ম্যাচ কিন্তু মিস করবে। এবং উইং পজিশনে নন্দকুমার, ছন্দে নেই, তাও নন্দকুমারেরও ওই একই সমস্যা, 3টে ইয়েলো কার্ড। যদি কোনোভাবে ইয়েলো কার্ড আরো একটা দেখে তাহলে কিন্তু পরের ম্যাচ নন্দকুমার মিস করবে। এই প্লেয়ারদের কিন্তু একটু হলেও সতর্ক হয়ে খেলতে হবে এবং অস্কার চাইবে না কখনোই যে বিদেশি প্লেয়াররা হাতছাড়া হোক ডার্বি ম্যাচে। তাদের কিন্তু ঠিকঠাকভাবে রক্ষাও করতে হবে, কারণ এমনিতেই ইস্ট বেঙ্গলের কাছে মাত্র 4জন বিদেশি প্লেয়ার রয়েছে। তো সেক্ষেত্রে যদি কোনো বিদেশি প্লেয়ার আবার ছিটকে যায় কাঠ সমস্যার কারণে, সেটা কিন্তু অনেকটাই চিন্তার কারণ হবে। তো এইগুলো কিন্তু একটা ভাবনা চিন্তার মধ্যে থাকবে, কিন্তু এদের বাদ রেখেও প্লেইং 11 তৈরি করা অনেক অনেক কঠিন কাজ হবে অস্কারের জন্য। তো যদি আমরা কথা বলি প্রথমে মুম্বাই সিটি এফসি কে নিয়ে, যে মুম্বাই কিরকম দল নামাতে পারে। মুম্বাই মূলত 4-3-3 এই ফরমেশনেই দল নামাবে। সেখানে গোলকিপার পজিশনে টিপি রাহানে শুরু করবে, ডিফেন্ডার প্লেয়ারে কিন্তু মেহতাব সিং, আর মেহতাব কিন্তু ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ভাই ভালো খেলে। তার সাথে টিরি অনেকটা ফিজিক্যাল ফুটবল খেলার চেষ্টা করবে, অনেক বেশি ডিফেন্সকে অর্গানাইজ করে খেলার চেষ্টা করবে। সাইড ব্যাকের দিকে যদি তাকাই, একদিকে কিন্তু প্রবীর দাস, আজকে কিন্তু প্রবীর দাসের খেলার সম্ভাবনা অনেক অনেক অংশ বেশি রয়েছে। প্রবীর দাস, অপরদিকে ভালপুইয়া রয়েছে, মাঝ মাঠে জয়েস রানে রয়েছে, ইয়েল ভ্যান নিব রয়েছে, তার সাথে ব্র্যান্ডন শুরু করার একটা সম্ভাবনা রয়েছে। এবং আপফ্রন্টের দিকে যদি আমরা তাকাই, সেখানে নিকোলা রয়েছে, বিক্রম প্রতাপ এবং ছাংতে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে শুরু করবে। আর ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওই যেটা বললাম যে কিছু প্লেয়ারকে একটুখানি হাতে রেখে খেলতে হবে, কারণ তারা যদি পরের ম্যাচে ছিটকে যায় তো সেক্ষেত্রে ডার্বিতে চাপে পড়তে পারে অস্কার। তো ইস্ট বেঙ্গলের প্লেইং 11-এর যেটা ভালো জায়গা সেটা হচ্ছে যে আজকে হেক্টর ইউসতে ফিরে আসছে, কাঠ সমস্যা কাটিয়ে হেক্টর ফিরছে। তো সেক্ষেত্রে হেক্টরের উপর অনেকটা গুরুদায়িত্ব থাকবে। হেক্টর যদি ঠিকঠাকভাবে ডিফেন্স করতে পারে, আর ইস্ট বেঙ্গলের যে দুই সাইড ব্যাক, একদিকে লাল থাকবে, অপরদিকে যদি প্রভাত বা নিশুকেও প্রস্তুত রাখা হয়েছে, তারা যদি ভালো খেলতে পারে, কারণ মুম্বাই সবসময় উইং নির্ভর ফুটবল খেলার চেষ্টা করে। তো সেক্ষেত্রে যারা সাইড ব্যাক তাদের কিন্তু বিশেষ বিশেষ ভূমিকা থাকবে যে তারা কিভাবে খেলে। তো সেক্ষেত্রে দুই সাইড ব্যাককে কিন্তু অনেক অনেক ভালো কিছু করতে হবে। এবার যদি আমরা লাইন আপ নিয়ে কথা বলি, লাইন আপে গোলে নো ডাউট গিল শুরু করবে। ডিফেন্ডারে কিন্তু আজকের জোড়া বিদেশিকেই হয়তো প্রথম থেকে দেখা যাবে, সেক্ষেত্রে হিজাজি এবং হেক্টর। মাঝ মাঠের দিকে যদি আমরা তাকাই, মাঝ মাঠে সৌভিক চক্রবর্তী, তাকে বেঞ্চে রাখাই ভালো, ভাই গোড়ালিতে ইঞ্জুরি রয়েছে, ডার্বি ম্যাচে সৌভিককে লাগবেই। তো সেক্ষেত্রে সৌভিককে যদি বেঞ্চে রেখে প্রথম থেকে আনোয়ার এবং জিকসনকে শুরু করানো হয়, সেটা কিন্তু অনেক অনেক ভালো হবে। তার সাথে উইং এর দিকে যদি তাকাই, একদিকে নন্দ, অপর দিকে বিষ্ণু, নো ডাউট এরাই কিন্তু শুরু করতে পারে প্রথম থেকে। আর আপফ্রন্টে জোড়া বিদেশি, সেক্ষেত্রে ডিমিট্রিয়াসের সঙ্গে ক্লেটনকে রেখেই পরিকল্পনা সাজাবে। কিন্তু আমি যদি বলো আমার দিক থেকে আজকে বেস্ট প্লেইং 11 কি হবে, সেক্ষেত্রে আমি প্রথমে বলবো হিজাজিকে ভাই বেঞ্চ করে দাও, হিজাজিকে পরে কিছু টাইম নামাও। আনোয়ারের সঙ্গে যদি হেক্টরকে জুড়ে দেওয়া যায়
ডিফেন্স লাইন ঠিকঠাক রয়েছে। মাঝ মাঠে সৌভিক চক্রবর্তী যদি খেলার জায়গায় থাকে সৌভিককে খেলানো হোক, সৌভিকের সঙ্গে জিকসান, আর আজকে প্রথম থেকে মহেশকে ব্যবহার করা হোক, কারণ নন্দকুমার এমনিতেই কাঠ সমস্যা, তারপর নন্দ সুলভ পারফরমেন্স করতে পারছে না, সেখানে মহেশকে দিয়ে শুরু করালে ভালো হবে। কিন্তু কিছু করার নেই, যেরকম প্র্যাকটিস থেকে আপডেট, যেটা প্রথম প্লেইং 11 ইস্টবেঙ্গলে বললাম সেটাই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের মতে বেস্ট প্লেইং 11 কি হতে পারে আজকের ম্যাচের জন্য অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলো না। আর আজকে ম্যাচ শুরু হওয়ার আগে আমরা লাইভে চলে আসবো, লাইভ ম্যাচে আড্ডা দেওয়া যাবে, তো তোমরা সকলে কিন্তু জয়েন হতে পারো, সেখানে কিন্তু আমরা আজকেও আড্ডা দেব। তার সাথে সাথে যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো বাংলা সন্তোষ জয়ী দলের বেশ কিছু প্লেয়ারের দিকে নজর ইস্টবেঙ্গলের তো রয়েছে। যেরকমটা শোনা যাচ্ছে যে একজন প্লেয়ারকে মানে অলমোস্ট ডিল ডান করে ফেলেছে, কিন্তু ওই যেটা বলি, যতক্ষণ না একদম ইস্টবেঙ্গলের রেজিস্ট্রেশন হচ্ছে বা ইস্টবেঙ্গলের অফিসিয়াল আপডেট আসছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করে যাওয়া ভালো। তার মধ্যে যেটা শোনা যাচ্ছে যে বিক্রম প্রধানের দিকে কিন্তু অনেকটা কথাবার্তা এগিয়ে ফেলেছে ম্যানেজমেন্ট। বিক্রম প্রধান শুধুমাত্র যে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের জন্য নয়, রিজার্ভ টিমে লাগবে, রিজার্ভ টিমে এমনিতেই রাইট ব্যাকের প্লেয়ারের অভাব, রিজার্ভ টিম সাথে যদি তার পারফরমেন্স ভালো হয় তো সেক্ষেত্রে অস্কার কিন্তু তাকে সিনিয়র টিমেও আনতে পারে বলে শোনা যাচ্ছে। এটা কিন্তু একটা ভালো সাইনিং এবং পজিটিভ সাইনিং। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি 24 ঘন্টা বা 30 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত কিছুই তোমরা জানতে পেরে যাবে অফিসিয়াল ভাবে, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর খেলা দেখবি তো আজকে কোথায়? এইটি এতে ল্যাপটপে। ব্যাস আমরা একসাথে খেলা দেখবো, তোমরাও কিন্তু খেলা দেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।